মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার আগেও গাইনোকোলজি একটা ধারা রয়েছে, সেইটা কি তাহলে? পেডিয়াট্রিক গাইনোকোলজিটা কি? 9 বছরের আগে হলে বলা হয় প্রিকশিয়াস পিউবার্টি, সেটা নিয়ে চিকিৎসা করা দরকার। অথবা দেখা গেছে কিন্তু 15 বছর পার হয়ে যাওয়ার পর পিরিয়ডস হলো না, তাহলে এই 9 থেকে 15 এইটা মোটামুটি নর্মাল রেঞ্জ ধরা দেওয়া যেতে পারে আর কি। এবার যদি দেখা যায় ব্যথাটা কন্টিনিউয়াস চলছে, তাহলে কিন্তু মায়েদের উচিত হচ্ছে ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করা। কারণ একটি রোগ, সবাই আস্তে আস্তে নামটা শুনছেন, এন্ডোমেট্রিওসিস। ঘটনাক্রমে আমি আবার এটির সঙ্গে একটু বেশি রকমভাবে যুক্ত আর কি। তো এইটি কিন্তু প্রবণতা ভীষণভাবে বাড়ছে, অ্যালার্মিংলি বাড়ছে। অনেকদিন পরে পরে মেনস্ট্রুয়েশন, সেটা পলিসিস্টিক ওভারির একটা লক্ষণ হতে পারে। আর অস্বাভাবিক ব্যথা, যেটা ঠিক ব্যাখ্যা করা যায় না নর্মাল দিয়ে, এন্ডোমেট্রিওসিস হতে পারে। এইগুলো দিকে সচেতন হওয়া উচিত। কত বাচ্চা, একটা বিরাট পার্সেন্টেজ অফ বাচ্চা কিন্তু দে আর ওভারওয়েটস। এটা স্বাস্থ্যের লক্ষণ নয়। দেখা গেছে যে ডেফিনেটলি যাদের অল্প বয়সে পিরিয়ডস হচ্ছে, খুব অল্প বয়সে, তাদের পরবর্তীকালে মেটাবলিক ডিসঅর্ডার মানে হাইপার টেনশন, ডায়াবেটিস, ওবেসিটিস বা স্থূলতা, এইগুলোর সম্ভাবনা কিন্তু নিশ্চিতভাবে বাড়ছে। আরেকটা হচ্ছে পলিসিস্টিক ওভারি, এটিও ভীষণভাবে বাড়ছে। এটার চিত্রটা উল্টো। 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেল, পিরিয়ডস হয় না, এবং পরবর্তীকালে তারা যখন বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করে, প্রেগন্যান্সির জন্য চেষ্টা করে, তখন প্রেগন্যান্সি আসতে চায় না। কিন্তু সহজতম উপায় হাঁটাহাঁটি করা, দিনে 30 মিনিট অন্তত জোরে জোরে হাঁটা, এমন হাঁটা যাতে শীতকালেও ঘাম হবে, মানে আস্তে আস্তে নয়। তো এইগুলো হচ্ছে ট্রিটমেন্ট। এরপর ওষুধ তো আছেই, বিভিন্ন রকমের ওষুধ আছে। সাবফার্টিলিটি করে, মানে গর্ভধারণ করার ক্ষমতা কমিয়ে দেয়। কারণ স্মোকিংয়ে যে টক্সিক কেমিক্যালসগুলো থাকে, সেটা ওভামের যে কোয়ালিটি, ডিম্বাণুর কোয়ালিটিটাকে হ্যাম্পার করে। যদি প্রেগন্যান্সি আসে, তাহলে খুব তাড়াতাড়ি মিসক্যারেজ হয়ে যেতে পারে। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে স্ত্রীরোগ। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর পার্থ ভট্টাচার্য। নমস্কার ডক্টর ভট্টাচার্য, অনেক অনেক ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। স্ত্রীরোগের বিষয়ে আমাদের কিছু জিজ্ঞাসা আছে, সেই জিজ্ঞাসাগুলোর সঠিক উত্তর আপনার কাছ থেকে জেনে নিতে চাই। চেষ্টা করব। প্রথমে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে গাইনোকোলজিস্ট আর স্ত্রীরোগ বিশেষজ্ঞ হয়তো অনেকে বুঝতে পারবে না, কারণ গাইনোকোলজিস্ট অনেক বেশি মানে ব্যবহার করা হয় শব্দটা। তো এটা বললে হয়তো অন্যদের পক্ষে বুঝতে সুবিধা হবে। আমি গাইনোকোলজিস্ট করেই বলছি। গাইনোকোলজিস্ট কারা, মানে তাদের আওতার মধ্যে কোন কোন বিষয় পড়ে? দেখুন, একটা বলি, প্রথম কথা, গাইনোকোলজিস্ট বলতে আমাদের এখানে টার্মটা একটু লুজলি ইউজ করা হয়। যদি বাংলায় বলেন তাহলে হচ্ছে স্ত্রীরোগ এবং প্রসূতিবিদ্যা, আর ইংলিশে বলা হয় গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স। অবস্টেট্রিক্সটা হচ্ছে পুরোপুরি শুধু ডেলিভারি সংক্রান্ত বিষয়, প্রেগন্যান্সি এবং ডেলিভারি, যেটাকে প্রসূতিবিদ্যা বলা হচ্ছে। আর গাইনোকোলজি হচ্ছে এইটা বাদ দিয়ে শুধু মানে অনেক রোগ আছে, সেগুলো আসছি, মানে অ্যাপার্ট ফ্রম দিস আর কি। তো আমরা লুজলি আমরা ওভারঅল সাধারণত গাইনোকোলজি বলেই ব্যাপারটা সারি। এবং ওই অত কঠিন বাংলা বললে, স্ত্রীরোগ প্রসূতিবিদ্যা বললে লোকে বুঝবেন না। ওই সৈয়দ মুস্তাফা আলীর ঢাকা ইউনিভার্সিটি আর বিশ্ববিদ্যালয়ের মতো গল্প, রিক্সাওয়ালা ইউনিভার্সিটি বুঝেছিল কিন্তু বিশ্ববিদ্যালয় বুঝতে পারেনি। তো যাই হোক, তো গাইনোকোলজির মধ্যে অনেকগুলো, এবং ইনফ্যাক্ট অনেকগুলো ভাগ আছে। আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন বলা হতো গাইনোকোলজিস্ট আবার কেউ তো সিজার করবি আর হিস্টেক্টমি করবি, কিন্তু সেটা নয়। দিন দিন দিগন্তটা আরও বাড়ছে। একটা প্রথম থেকে শুরু করি, ছোটোবেলা থেকে, একটা হচ্ছে পেডিয়াট্রিক গাইনোকোলজি। খুব বড় সাবজেক্ট নয়, কিন্তু কিছু স্পেসিফিক বিষয় আছে যেগুলো বাচ্চা মেয়েদেরই হয়, এবং সেগুলো সম্বন্ধে যদি আমরা চিকিৎসকরা সচেতন না হই, মানে অ্যাপার্ট ফ্রম গাইনোকোলজিস্ট যারা বা আমরা, তাহলে কিন্তু জিনিসগুলো মিস করে যায়। খুব সাধারণ জিনিসগুলো আছে পেডিয়াট্রিক গাইনোকোলজি। তারপরে এখন একটা নতুন টার্ম আছে অ্যাডোলেসেন্ট গাইনোকোলজি, মানে বয়ঃসন্ধির সময় যে কিছু টিপিক্যাল সমস্যাগুলো, বিভিন্ন রিলেটেড শারীরিক, মানসিক, এবং নতুন করে বাড়ছে সেগুলো, যেগুলো হয়তো পরে আমরা আলোচনা করব, সেটা একটা আছে।
আর এছাড়া রিপ্রোডাক্টিভ গাইনোকোলজি, মানে যারা মূলত বন্ধাত্ম, বাচ্চা কাচ্চা হচ্ছে না, এসে নষ্ট হয়ে যাচ্ছে, এটা একটা আলাদা স্বীকৃত বিষয় একদম পুরো, মানে এটা নিয়ে আলাদা সুপার স্পেশালাইজেশন হয়, এফএনবি বা এমসিএইচ এরকম হয় এগুলো। তো সেটা একটা আলাদা, মানে অফিসিয়ালি সেটা সুপার স্পেশালাইজেশন। আরেকটি ডিসিপ্লিন ইউরো গাইনোকোলজি, ভীষণভাবে অবহেলিত একটা বিষয়। কারণ ইউরোলজিস্ট বলতে আমরা যাদের বুঝি তাদের কাছে মূলত যান পুরুষ মানুষরা আর কি, মহিলারা বেশিরভাগ ক্ষেত্রে এগুলো নেগলেক্ট করেন। তো ইউরো গাইনোকোলজি একটা বিষয় যেখানে ইউরিন মানে প্রস্রাব সংক্রান্ত, কিডনি সংক্রান্ত, কিডনি নয় শুধু ব্লাডার এবং ইউরেথ্রা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ডিল করা হয়। ইউরো গাইনোকোলজি একেবারে ছোটো সাবজেক্ট নয় এটা। এরপরে গাইনি অঙ্কোলজি আছে, এটা একদম আলাদা একটা স্বীকৃত ডিভিশন, এটা এমসিএইচ পোস্ট সুপার স্পেশালাইজেশন, এটা নিয়ে গাইনি অঙ্কোলজি, এরকম অনেক আছে এই মুহূর্তে। তো অনেক এটা বাড়ছে সীমানাটা আস্তে আস্তে আর কি। জেরিয়াট্রিক গাইনোকোলজি, একটা পার্টিকুলার এজের পরে যে সমস্যাগুলো হয়, আমাদের ঠাকুমা দিদিমা বা তারও আগে, ঠিক আছে বুড়া হয়েছি তো হবে এরকম, তাতে কী করা যাবে। কিন্তু এখন সচেতনতা বাড়ছে, মানুষের আয়ুটা বাড়ছে, যার ফলে 80-85 বছর বয়সী সমস্যাগুলো হচ্ছে। তো জেরিয়াট্রিক গাইনোকোলজি এটা নিয়ে যে একটা সুপার স্পেশালাইজেশন তা নয়, কিন্তু এটা একটা আলাদা ফিল্ড, কিছু নির্দিষ্ট সমস্যা হয় অনেকটা। তাহলে আমরা আমাদের আজকের আলোচনাটাকে একটু বেঁধে নিই, যে কারণ এত বড় বিষয় তো আমরা অবস্টেট্রিক্সটা বাদ দিন আজকে। আমরা তো এত বড় বিষয়টা আলোচনা করতে পারবো না। তো সাধারণ গাইনোকোলজির মধ্যে যেগুলো পড়ছে সেগুলো, তার মধ্যে যেটা আপনার এই বিবরণ থেকে আমি বুঝতে পারলাম যে আপনি বললেন পেডিয়াট্রিক গাইনোকোলজি, না আমাদের একটা যে কমন সেন্স বলা যায় বা একটা সাধারণ ধারণা আছে যেটা, যে গাইনোকোলজিস্টের কাজ শুরু হচ্ছে মেনস্ট্রুয়েশন এজের পর থেকে, তার আগে গাইনোকোলজিস্টের কোনো কাজ নেই। যেই মুহূর্তে আপনি বললেন পেডিয়াট্রিক গাইনোকোলজি, তাতে বোঝা যাচ্ছে যে মানে মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার আগেও গাইনোকোলজি একটা ধারা রয়েছে, সেইটা কি তাহলে পেডিয়াট্রিক গাইনোকোলজিটা কি? খুব বাচ্চা বয়স থেকে শুরু করি, একেবারে ছোটো মেয়ে, অনেক সময় মায়েরা আসেন যে লেবিয়া দুটো, মানে যোনির যে পাশের যে দুটো থাকে সেটা জোড়া লেগে গেছে, খুলছে না, ডাক্তারবাবু কী সর্বনাশ হবে। এটা তারা শিশু রোগ বিশেষজ্ঞর কাছে যেতে পারেন, বা অথবা আমাদের কাছেও আসেন, বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় আমাদের কাছেও আসেন অনেক সময় আর কি। তো এটা একটা খুব সামান্য জিনিস, চিকিৎসা খুব সামান্য, বুঝে নেওয়া হয় এগুলো হতে পারে। আর একটু বেশি বয়সে যেটা হয় বাচ্চা মেয়েদের বিশেষত আর কি, বিশেষ করে এখন সিনথেটিক ইনার ইউজ করার জন্য এবং হাইজিনটা ঠিক মতো না হওয়ার জন্য পেডিয়াট্রিক ভালভোভাজাইনাইটিস, কঠিন নাম, কারণ আমাদের সব শব্দ তো ল্যাটিন বা গ্রিক শব্দ, সুতরাং শুনতে খুব খটখট করে আর কি। ভালভোভাজাইনাইটিস মানে কিছুই না, যোনিপথের ওই অংশটা প্রদাহ, সেটাও একটা কঠিন বাংলা হয়ে গেল, লাল হয়ে যায়, চুলকোতে থাকে, বাচ্চারা চিৎকার করে। আমরা যখন ছোট ছিলাম আমরা দেখেছি হচ্ছে আচ্ছা গুরুজনরা বলছেন যা আরও বেশি করে ঝালমুড়ি খা তাহলে হবে, তা তো নয়। অ্যাকচুয়ালি ওখানকার কিছু অস্বাস্থ্যকর ব্যবহার জন্য, অভ্যাসের জন্য জিনিসগুলো হয়। তো এগুলো আসে, কিন্তু র্যাশ হয়ে যাচ্ছে, বাচ্চা চিৎকার করছে, তো তখন আমরা সেইভাবে সেগুলোকে বোঝাই, যে যেমন বলে দেবো খুব সামান্য 4-5টা পয়েন্ট, বেশি না। প্রথম কথা হচ্ছে, একটা খুব বাজে অভ্যেস আছে আমাদের দেশের, বাচ্চা বড় সবারই, ডেটল, স্যাভলন যা কিছু পাওয়া, আমি ব্র্যান্ড নেমগুলোই বলে ফেললাম, সেগুলোকে লাগিয়ে দেওয়া, যে কোনো অ্যান্টিসেপটিক লোশন কিছু একটা লাগিয়ে দেওয়া, সেটা যা কিছু হচ্ছে, ঘর মোছা জিনিসটাও লাগানো যেতে পারে, সেটা একদম সাবান, শ্যাম্পু, ডিওডোরেন্ট ওটা লাগানোর জায়গা নয়। আমরা যেমন মুখের ভেতরে শ্যাম্পু দিই না, সাবান দিই না, ডিওডোরেন্ট দিই না, সেই একই রকম ভিতরে মিউকাস মেমব্রেন কিন্তু দুটো একই, শুনতে খুব আশ্চর্য লাগলো। তারপরে বাচ্চাদের শেখানো হয় যে পিইং দ্য লেগস অ্যাপার্ট, পা দুটো করে নিয়ে একদম ছোটো থেকে, আর এটা হাইজেনিক প্র্যাকটিস। এটা আরেকটু ক্লিয়ারলি বলুন, কারণ হয়তো সবাই বুঝতে পারবেন না। বাচ্চারা যখন বসবে হিজি করতে, বা সেটা কমোডেই হোক বা টয়লেট আমাদের দেশীয় পদ্ধতিতেই হোক, পা দুটো যেন সরিয়ে রাখে দুপাশে, জোড়া লাগিয়ে নয়, নাহলে গিয়ে ইউরিনটা ওখানে ভেতরে সয়েল হয়ে যায়। আর প্রত্যেকবার জল দিয়ে ধোয়া, এবং সেটা সামনে থেকে পেছনে। 4 নম্বর। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ইনার যেগুলো হয় যেন সিনথেটিক না হয়, একদম সেগুলো হচ্ছে কটন, সাধারণত ওখান থেকে অ্যালার্জি হয়ে অনেক সময় হয়। এখন এগুলো খুব ইজিলি অ্যাভেলেবল হয়ে গেছে, এই সিনথেটিক জিনিস। এই 4-5টা পয়েন্ট, তো এগুলো কিন্তু আমাদের কাছেই আসে,
সচেতন মায়েরা। তো এগুলো গেল একদম পেডিয়াট্রিক গ্রুপে। আরেকটু যখন বড় হলো তখন মূলত যেটা আসে সেটা হচ্ছে, সেটা খুব কমন নয় অবশ্য সৌভাগ্যক্রমে, যেমন ধরুন পিরিয়ডস হচ্ছে না, 14 বছর 13 বছর হয়ে গেল, আমাদের পিরিয়ডসের কম বয়সটা তো কমে আসছে, তো মায়েরা আজকাল 13-14 হয়ে গেলেই সাধারণত নিয়ে আসে এটা। তো সেটা একটা বিরাট সাবজেক্ট, সেটা নিয়ে বলছি না, কিন্তু সেটাও আমাদের গাইনোকোলজির মধ্যেই পড়ে। তার জিন ঘটিত কনজেনিটাল কোনো জন্মগত ত্রুটি অনেক কিছু হতে পারে। তো এগুলো কিন্তু পিরিয়ডসের আগেই আমাদের কাছে আসে। অনেক সময় খুব তাড়াতাড়ি করে পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে, যাকে বলে প্রিকশিয়াস পিউবার্টি। এটি অবশ্য আমাদের থেকে মূলত যারা শিশুরোগ বিশেষজ্ঞ তাদের ক্ষেত্রে কিছু যায়, বা অনেক সময় আমাদের কাছে আসে, অনেক সময় টিম ওয়ার্ক হিসেবে কাজটা করা হয় সেটাকে ঠিকই রাখার জন্য। কারণ অল্প বয়সে একটি 5-6 বছরের মেয়ে, 7 বছরের মেয়ের পিরিয়ড শুরু হয়ে গেলে শারীরিক মানসিক সেরকম হয় 5-6-7 বছর বয়সে? অ্যাকচুয়ালি ডেফিনিশন অনুযায়ী 9 বছরের নিচে যদি কারোর পিরিয়ড শুরু হয়, মানে বয়ঃসন্ধির লক্ষণ যদি দেখা যায়, এটাকে বলে প্রিকশিয়াস পিউবার্টি, মানে একটু আগে হয়ে যাওয়া, সময়ের আগে হয়ে যাওয়া। এবং সেটার খুব প্রোফাউন্ড মেয়েটির উপরে আপনি জাস্ট ভাবুন না, একটি গার্লস স্কুলে একটি মেয়ে, সে 7 বছর বয়সে তার হঠাৎ করে, মানে আগে তো ব্রেস্ট ডেভেলপ করে তারপরে পিরিয়ড শুরু হয়, এটা অর্ডার আছে, এটা কোনো ব্যতিক্রম হয় না সচরাচর। তো হয়ে গেল, এবার তার মেন্টাল প্রেশার তো হবেই, শারীরিকভাবে তো হবেই, সে তো তার তো মানসিক পরিণতি হয়নি, সে সেক্সুয়াল এক্সপ্লয়টেশন শিকার হতে পারে, হয়ও। তো সেসব ক্ষেত্রে সেগুলোকে ঠিকই রাখার জন্য তাকে মানসিক এবং শারীরিক চিকিৎসা দেওয়া, সেটাকে ঠিকই রাখা যাতে আরও পরে কত বছর, তো এইগুলোর সমস্যা হয়। তো পিরিয়ড শুরু হলেই গাইনোকোলজিস্টের কাছে যাবে তার কোনো কথা নেই। তো এগুলোই মোটামুটি আর কি, মানে সময়ের আগে শুরু হলে বা সময়ের পরে যদি না হয়। হ্যাঁ এগুলো অনেক। তাহলে আমাদের একটু এজটা আপনি বলে দিন, যে কোন এজটা হচ্ছে ঠিকঠাক এজ পিরিয়ড শুরু হওয়ার? না, ঠিকঠাক এজ বলতে 9 বছরের আগে হলে বলা হয় প্রিকশিয়াস পিউবার্টি, সেটা নিয়ে চিকিৎসা করা দরকার এবং ইনভেস্টিগেট করা দরকার কেন হচ্ছে। এর ভিতরে অনেক কারণ থাকতে পারে, যেটা এই পরিসরে বলা মানে অন্যদিকে আলোচনা চলে যাবে। আর একটা যেটা বলা হয় যে 13 বছরের মধ্যে যদি, মানে একটা অর্ডার আছে, আমরা বলি পড়াশোনার সময় ট্যাম বলি, আগে ইংলিশটা বলি থেলার্কি, অ্যাড্রিনার্কি, মেনার্কি, মানে প্রথমে ব্রেস্টটা ডেভেলপমেন্ট হয়, তারপরে যেগুলো যৌন কেস, যেগুলো মানে তলপেটে বা বগলে যেগুলো হয় সেটা হয়, তারপরে পিরিয়ডস আসে। এটা মোটামুটি 2 বছর ধরে এই জিনিসটা চলতে থাকে। যে পিরিয়ড যেদিন শুরু হয়ে গেল সেদিনই সেই মেয়েটি আর, মানে মেয়ে থেকে মহিলা হয়ে গেল, শি নাও টার্নস ইনটু আ লেডি, তার রিপ্রোডাক্টিভ সিস্টেমটা পুরোপুরি ম্যাচিওর হয়ে গেল আর কি, ধরে নেওয়া হলো। তো এই জিনিসটা যদি 13 বছরের মধ্যে যদি ব্রেস্ট ডেভেলপমেন্ট বা এই জাতীয় কোনো সাইন না দেখা যায়, অথবা দেখা গেছে কিন্তু 15 বছর পার হয়ে যাওয়ার পর পিরিয়ডস হলো না, তাহলে এই 9 থেকে 15 এইটা মোটামুটি নর্মাল রেঞ্জ ধরা দেওয়া যেতে পারে আর কি। 8-9-এর নিচে হলে আমরা সচেতন, মানে চিকিৎসা করব কেন হচ্ছে না এবং কীভাবে থামানো যাবে, এবং 15-র পরে হলেও খোঁজ করতে হবে যে কেন হচ্ছে না এবং সেটা আনানোর ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তাহলে যখন মানে নর্মাল এজে যার মেনস্ট্রুয়েশন শুরু হচ্ছে, তারপর তার কি কি প্রবলেম হতে পারে এবং সেগুলো কি করে বুঝবে কেউ যে এটা কোনো প্রবলেম হচ্ছে, বা কোন কোন বিষয়ে সচেতনতা নেওয়া উচিত? একটা তো হচ্ছে, আমি রোগের কথা ছেড়ে দিচ্ছি, রোগটা তো পরের কথা আসছে, যেটা হচ্ছে নর্মাল মেনস্ট্রুয়াল হাইজিন, এইটা নিয়ে সৌভাগ্যক্রমে সচেতনতা একটু বাড়ছে। যেটা আমাদের মা ঠাকুমা দিদিমাদের আমলে যেগুলো হতো, তো তার থেকে এগুলো অনেক সচেতন হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, কারণ ওই সময় একটা ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায় স্বাভাবিকভাবেই। তো যেহেতু কারণ ব্লাডটা থাকে, তো ব্লাডটা তো একটা জীবাণুর একটা খুব পছন্দের জায়গা আর কি, তো সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে প্রচুর ক্যাম্পেন হয় বিভিন্ন স্কুলে, বিশেষ করে গার্লস স্কুলে, সেটা তো একটা দিক, এটা নর্মাল হওয়া উচিত। আর তারপর যেটা হচ্ছে যে অ্যাবনর্মাল কিছু কিনা জিজ্ঞেস করছেন, যেটা বলা হয় পিরিয়ডসটা শুরু হয়ে গেল যেদিন, যাকে আমরা মেনার্ক বলি, তো মেনার্কের পর থেকেও মোটামুটি বছর 2 লাগে এই সিস্টেমটা পুরোপুরি রেগুলারাইজ হতে। মানে টিপিক্যাল যেটা বলা হয় আমাদের বইয়ে পড়ি 28 দিনের সাইকেল, যেমন, তো 28 দিন ওটা একটা বইয়ে খুব কমই হয়, কারো 24 হতে পারে, 31 হতে পারে, সেটা অন্য প্রসঙ্গ। তো
এটা হয়তো 2 বছর টাইম নেয়। তো এই যে 2 বছর টাইমের মধ্যে অনেক সময় হয় কি মেয়েদের, যেটা বেশি কমন হয় আর কি, খুব বেশি বেশি ঘন ঘন পিরিয়ডস হয়। আসলে পিরিয়ড জিনিসটা তো একটা জাস্ট মেকানিক্যাল জিনিস নয়, আমার হাত কেটে গেলে রক্ত পড়লো সেটা এক জিনিস, কিন্তু পিরিয়ডসটা এন্টারলি ডিফারেন্ট থিং। আমাদের পিরিয়ডসটা কন্ট্রোল হয় হচ্ছে ব্রেনে হাইপোথ্যালামাস বলে একটা গ্ল্যান্ড থাকে, যে তারপরে পিটুইটারি গ্ল্যান্ড থাকে। এই হাইপোথ্যালামাস থেকে হরমোন তৈরি হয়ে পিটুইটারি গ্ল্যান্ডে আসে, যেটাকে মাস্টার অফ অল গ্ল্যান্ডস বলা হয়। অ্যাকচুয়ালি পিটুইটারি গ্ল্যান্ড থেকে হরমোন সিক্রেশন হয়ে মেয়েদের ওভারিতে আসে। সেই ওভারি থেকে হরমোনগুলো কি ইউটেরাসের দেওয়ালকে বলে, নাও এবার তোমার পিরিয়ডসের সময় হয়েছে, এবং এটা মাসে মাসে পাল্টাতে থাকে। প্রথম 15 দিন এক রকমের হরমোন হয়, দ্বিতীয় 15 দিন আরেক রকমের হরমোন হয়। তো এই সিস্টেমটা ম্যাচিওর করতে আরও 2 বছর টাইম লাগে। তো এই সময় অনেক মেয়েদের হয় পিরিয়ড খুব ঘন ঘন হয়, খুব বেশি পরিমাণে হয়, এবং এটার দিকে নজর না রাখলে আলটিমেটলি এরকম যেটা হয় শেষ পর্যন্ত, যেটা আমরা পাই হসপিটালে, একটা 13 বছরের 12 বছরের মেয়ে যখন তাকে আনা হলো, সেই হিমোগ্লোবিন তার কমে কমে অ্যানিমিয়া হয়ে হিমোগ্লোবিন করে 5.5-6 হয়ে ফ্যাকাশে হয়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, তখন সে হাজির হচ্ছে। তো এই দিকটা একটু মায়েদের নজর রাখাটা উচিত, যে এটা সমস্যাটা হচ্ছে কিনা। ওই আমাদেরও হতো এই সময় বলে, সেটা তো হতো, তখন তো আমাদেরও হতো, যেমন ঠিক তখন তো অনেক দুর্ঘটনাও ঘটতো। তাহলে সেটা হলো বলে বসে থেকে তো লাভ নেই, আমাদের যেটা না হয় সেটা দেখতে হবে, এইটা একটা। আরেকটা যেটা হয়, খুব অনিয়মিত হয় 2-5-3 মাস পরে। এবার সেইটা হলে আমাদের তখন দেখতে হয় সেটা কি স্বাভাবিক হচ্ছে সেটা 2 বছরের মধ্যে, নাকি কোনো কারণ আছে। তখন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে না, কোনো কারণ নেই, স্বাভাবিকভাবেই এটা হচ্ছে। আমরা বুঝিয়ে দিই যে ঠিক আছে 2 বছর ওয়েট করুন বা 2 বছর ওয়েট করো, ঠিক হয়ে যাবে। এইগুলো খুব কমন প্রবলেম। আরেকটা কমন প্রবলেম যেটা হয় ব্যথা। তো অনেকের প্রথম থেকেই ব্যথা হতে পারে। সাধারণত ব্যথার দুটো প্যাটার্ন হয়। একটা হচ্ছে যে কয়েক ঘন্টা ব্যথা হলো প্রথমে শুরুতে, তারপর কমে গেল আর ব্যথা হয় না। এই প্যাটার্নটা যদি চলতে থাকে, আমরা সাধারণত আমরা যদি ফলো আপ করি, তাহলে দেখা যায় যে সাধারণত সেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি প্রাইমারি ডিসমেনোরিয়া। সেটা অতটা চিন্তার কিছু নয়। কিন্তু যদি দেখা যায় ব্যথাটা ক্রমশ বাড়ছে, অথবা ব্যথাটা পুরো পিরিয়ডস চলাকালীনই থাকছে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, নর্মাল পিরিয়ডসের সাইকেল বলা হয় 24 দিনের কম হলে সেটা অ্যাবনর্মাল, 35 দিনের বেশি হলে সেটা অ্যাবনর্মাল। 24 থেকে 35 এই রেঞ্জ হতে পারে। তো বা 2 থেকে 8 দিন, তো 8 দিন আর কি, একদিনও হতে পারে। তো ব্যথা, ইয়েস। এবার যদি দেখা যায় ব্যথাটা কন্টিনিউয়াস চলছে, তাহলে কিন্তু মায়েদের উচিত হচ্ছে ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করা। কারণ একটি রোগ, সবাই আস্তে আস্তে নামটা শুনছেন, এন্ডোমেট্রিওসিস। ঘটনাক্রমে আমি আবার এটির সঙ্গে একটু বেশি রকমভাবে যুক্ত আর কি। তো এইটি কিন্তু প্রবণতা ভীষণভাবে বাড়ছে, অ্যালার্মিংলি বাড়ছে, মানে অকল্পনীয়। যেটা আগে বলা হতো, আমরা ছোটোবেলায় যখন পড়েছি যে এই রোগটি মানে অ্যাফ্লুয়েন্ট অ্যান্ড হোয়াইট সোসাইটির রোগ, সেটা এই তথ্যটা একেবারে তামাদি হয়ে গেছে। আমাদের দেশে প্রচুর মেয়েদের মধ্যে অল্প বয়স থেকে এই রোগটা দেখা যাচ্ছে, এবং যেটা প্রথম লক্ষণ কিন্তু ব্যথা। ওই 2-3 দিন ধরে ব্যথা চলছে, ব্যথাটা ক্রমাগত বাড়ছে, মায়েরা বলে স্কুল যাওয়ার ইচ্ছে নেই সেই জন্য যাচ্ছে না। তো এই জিনিসটা সম্বন্ধে সচেতন হওয়া উচিত। তাহলে মূলত 3টে জিনিস: বেশি মেনস্ট্রুয়েশন, অনেকদিন পরে পরে মেনস্ট্রুয়েশন, সেটা পলিসিস্টিক ওভারির একটা লক্ষণ হতে পারে, আর অস্বাভাবিক ব্যথা, যেটা ঠিক ব্যাখ্যা করা যায় না নর্মাল দিয়ে, এন্ডোমেট্রিওসিস হতে পারে। এইগুলোর দিকে সচেতন হওয়া উচিত। আচ্ছা, আপনি তো একটা এজ যেটা বললেন যে কোন এজের আগে হলে সেটা নজর করতে হবে, বা কোন এজের পরে না হলে সেটা নজর করতে হবে। তাহলে এই মুহূর্তে মানে এখন তো একটু সব কিছুই নানান রকম গন্ডগোল হচ্ছে আপনার এনভায়রনমেন্টাল রিজনে। তো এই মুহূর্তে কি মেনস্ট্রুয়েশন এজ এগিয়ে এসছে, এরকম কিছু হচ্ছে? না, ডেফিনেটলি এগিয়ে আসছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সারা পৃথিবীর এটা গ্লোবাল ট্রেন্ড। একটা সময় ইউরোপ, মানে তথাকথিত শ্বেতাঙ্গ সমাজে বা অ্যাফ্লুয়েন্ট সোসাইটিতে বেশি হতো, কিন্তু এটা এখন আমাদের মধ্যে হয়ে এসছে। আমরা ওই যেটা বললাম 9 থেকে 15, কিন্তু এখন 9-8 এটা ভীষণ কমন হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু মানে যে খুব ছোটোখাটো ব্যাপার তা নয়। তার কারণ হচ্ছে, মূলত কারণ যেটা হচ্ছে, তার একটা কারণ হচ্ছে কি, সমাজের একটা অংশে ওবেসিটি বা স্থূলতাটা বাড়ছে,
এবং বডি ওয়েটটা আপনি দেখবেন রাস্তাঘাটে স্কুলে যান, দেখবেন কত বাচ্চা, একটা বিরাট পার্সেন্টেজ অফ বাচ্চা কিন্তু দে আর ওভারওয়েটস। এটা স্বাস্থ্যের লক্ষণ নয়, মানে শুধু ওজনটা বেশি দিয়ে স্বাস্থ্য হয় না, বরং সেটা অস্বাস্থ্যের বা কুস্বাস্থ্যের লক্ষণ। তো সেটা একটা কারণ ওবেসিটি বেশি থাকলে, দেহে ফ্যাট বেশি থাকলে ইস্ট্রোজেন হরমোনের সিনথেসিসটা ফ্যাটে কনভার্টেড হয়ে যায়। এটা একটা কারণ তাড়াতাড়ি পিরিয়ডের বয়সটা কমে আসা। দ্বিতীয় যেটা আরও মারাত্মক, সেটা হচ্ছে দূষণ, পলিউশন। তো কিছু কেমিক্যালস যেগুলো এন্ডোক্রিন ডিসরাপ্টিং কেমিক্যালস আমরা বলি, নামটা একটু ব্যাখ্যা করে বললে বোঝা যাবে জিনিসটা। এন্ডোক্রিন মানে হরমোন, ডিসরাপশন মানে ভেঙে যাওয়া। তো এই কেমিক্যালগুলো আমাদের দেহে যে স্বাভাবিক হরমোন সিস্টেমটাকে ডিসরাপ্ট করে দিচ্ছে। কিছু কম্পাউন্ড থাকে যেগুলো বিপিসি টিপিসি, অনেক নাম আছে এগুলো। তো সেগুলো গিয়ে ব্রেনে কিছু সিগন্যাল পাঠায়, যারা ব্রেন সেটাকে ইস্ট্রোজেনের মতো করে ভাবে রিসেপ্টারে, এবং সেইভাবে রিয়্যাক্ট করে। এইটা একটা কারণ পিরিয়ডসটা এগিয়ে আসা। যেমন ধরুন, এটা খুব শুনতে চমকে যাবে যারা শুনবেন আর কি, যে এরকমও সম্ভব। ধরুন আমাদের সময় আমরা যে খাতাগুলো ইউজ করতাম, খাতাগুলো একটু লালচে হতো পাতাগুলো, মনে করে দেখুন একটু। এখন ধবধবে সাদা পাতা নড়ে ছেলেমেয়েরা লিখবে না। এই যে সাদাটা করা হয় কি দিয়ে? ডায়োক্সিন কম্পাউন্ড তার মধ্যে থাকে। এই ডায়োক্সিন কম্পাউন্ডও কিন্তু এন্ডোমেট্রিওসিসের একটি কারণ, পিরিয়ডস এগিয়ে আসার একটি কারণ। এরা ওই দেহের সিস্টেমটাকে ডিসরাপ্ট করে দিচ্ছে। ডেয়ারি প্রোডাক্টস, চকলেট খাওয়া, বাচ্চারা চকলেটই বেশি খায়, আমরা রসগোল্লা সন্দেশ খেতে, আমরা চকলেট বেশি খাই, হোয়াট এভার বি দ্য ডেয়ারি প্রোডাক্টস। আর্টিফিশিয়ালি গরুকে আর্টিফিশিয়াল ইস্ট্রোজেন ইঞ্জেকশন দিয়ে করানো, সেই যে সিনথেটিক ইস্ট্রোজেন ইঞ্জেকশনটা গরুর দুধের মধ্যে দিয়ে কিন্তু মানুষের শরীরে প্রবেশ করছে। তো ঘটনাক্রমে যেটা শিশুদের উপরে, মানে ছেলেদের উপরে প্রভাব কিন্তু এতটা পড়ে না, মেয়েদের মতো পড়ে, কিন্তু সেটা অন্য বিষয়। কিন্তু মেয়েদের উপরে, স্বাস্থ্যের উপরে, মানে মেয়েদের রিপ্রোডাক্টিভ হেলথের উপরে, বা যাই যৌন স্বাস্থ্য বা জনন স্বাস্থ্য যাই বলুন, তার উপরে কিন্তু প্রভাবটা অনেক বেশি পড়ে। এক হচ্ছে পিরিয়ডস এগিয়ে আসা, আর পিরিয়ডস এগিয়ে আসা মানেই হচ্ছে এন্ডোমেট্রিওসিসের সম্ভাবনা ওই জন্য বাড়ছে। দ্বিতীয় কথা হচ্ছে পরবর্তীকালে অল্প বয়সে পিরিয়ড হলে রিপ্রোডাক্টিভ লাইফটা যেহেতু বেড়ে যাচ্ছে, দেখা গেছে যে ডেফিনেটলি যাদের অল্প বয়সে পিরিয়ডস হচ্ছে, খুব অল্প বয়সে, তাদের পরবর্তীকালে মেটাবলিক ডিসঅর্ডার, মানে হাইপার টেনশন, ডায়াবেটিস, ওবেসিটিস বা স্থূলতা, এইগুলোর সম্ভাবনা কিন্তু নিশ্চিতভাবে বাড়ছে। সো পিরিয়ডের বয়সটা এগিয়ে আসা এটা খুব সহজ জিনিস নয়, এটা যে আচ্ছা এগোচ্ছে তা নয় আর কি। এগোচ্ছে, কারণ আছে, এবং কতটা কি করা যাবে জানি না, কিন্তু ব্যাপারটা সিরিয়াস। আচ্ছা, আপনি এই যে সাদা পাতার কথা বললেন, সাদা পাতা তো আমরা খাচ্ছি না বা শুকছি না, ওটা ঢুকছে কি করে শরীরে? আপনি রেস্টুরেন্টে গিয়ে পেপার টাওয়েল দিয়ে হাত মুছছেন, আমরা 2-3টে করে নিয়েছি টিস্যু পেপারগুলো, টিস্যু পেপার যাকে বলা হচ্ছে, এটা স্কিনের মধ্যে দিয়ে ঢোকে এই আচ্ছা। ডায়োক্সিন কম্পাউন্ডগুলো, এবং স্কিনের মধ্যে দিয়ে ঢুকে এরা রক্তে মিশে যায়, এবং এরা দেহে হজম হয় না, এটা দেহের মধ্যে থেকে যায়। তো এগুলো কি কার্সিনোজেনিক? না, কার্সিনোজেনিক অতটা নয়, কিন্তু এগুলো মূলত দেহের বিভিন্ন সিস্টেমকে জমা হয়ে থেকে তাদের নর্মাল ফাংশনিংটাকে ডিসরাপ্ট করছে। তার মধ্যে ডায়োক্সিন গ্রুপ অফ কম্পাউন্ডটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আপনি এই যে ডেয়ারি প্রোডাক্টসের একটা কথা বললেন, তাহলে মেয়েরা তো অনেক সময় মানে যখন প্রেগনেন্ট হচ্ছে তখন বেশি করে দুধ খাচ্ছে, বা বলা হয় যে দুধ, এমনকি মেনস্ট্রুয়েশনের সময় বেশি করে দুধ খাওয়ানো হচ্ছে যে ভালো থাকবে স্বাস্থ্য বা কিছু এরকম। না না, সেটা নয়, আমি বোধহয় ঠিক বোঝাতে পারলাম না। তখন তো তার রিপ্রোডাক্টিভ সিস্টেম অলরেডি চালু হয়ে গেছে। এটা কথা হচ্ছে যেখানে পিরিয়ডসের বয়স এগিয়ে আসছে কেন, আচ্ছা, অর্থাৎ দেহের ইস্ট্রোজেনের বদলে অন্য বাইরে থেকে ইস্ট্রোজেনটা আগে থেকে ঢুকে যাচ্ছে দেহের মধ্যে প্রচুর পরিমাণে, সেইটা পিরিয়ডস এগিয়ে আসার একটা কারণ, মূলত স্থূলতা, এবং এই বাইরের সিনথেটিক ইস্ট্রোজেন বা ইস্ট্রোজেন জাতীয় যেগুলো কেমিক্যাল জিনিস, যেগুলো বা যৌগ যাই বলি আমরা, যৌগ বললে আবার একটু জটিল হয়ে যায়, বিভিন্ন কেমিক্যালগুলো, এগুলো একটা কারণ মূলত পিরিয়ডস এগিয়ে আসার বয়সটা। তো আর এই ডিজিজের যে লক্ষণ, সে তার মধ্যে একটা হচ্ছে ব্যথা হওয়া, তাই তো? এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে আর কোন, মানে এটা ছাড়া আর কি কি রোগ হতে পারে, মানে যেটা মানে অ্যাডোলেসেন্স পিরিয়ডে যেটা দেখা যায়? অ্যাডোলেসেন্স পিরিয়ডে দুটো ভীষণ কমন জিনিস আমরা এখন পাই। আমি আজকেই হসপিটালে আলোচনা করছিলাম যে এখন যদি 100টা অ্যাডোলেসেন্ট মেয়েকে আমরা ধরি র্যান্ডামলি, যদি কোনো একটা স্কুলে গিয়ে বা কোথাও গিয়ে যদি আমরা জাস্ট র্যান্ডাম পিক আপ করি 100 জন অ্যাডোলেসেন্ট মেয়েকে, মানে 12 থেকে 20 এর এই বয়সটা, তো দেখা যাবে তাদের মধ্যে 25 জনের হয় এন্ডোমেট্রিওসিস বেরোবে, অথবা 25 জনের পলিসিস্টিক ওভারি বেরোবে। এটা এতটাই কমন হয়ে যাচ্ছে
যে মানে সত্যি কথা বলতে কি মানে খুব চিন্তার ব্যাপার হয়ে যাচ্ছে। কারণ একটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস, যেটা পেন ইজ দ্য মেন থিং। এই পেনটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং পরবর্তীকালে এই পেনটা কাউকে মেরে ফেলে না। মানে আমি বলছি যে এন্ডোমেট্রিওসিসটা কোনো প্রাণঘাতী রোগ নয়। যেটা হয় ভেতরে প্রতি মাসে, যেমন মেয়েদের পিরিয়ডসও যেমন বাইরে হয়, তেমনি প্রতি মাসে পেটের ভিতরেও বিভিন্ন জায়গাতে জমাট জমাট করে রক্ত জমাট হতে থাকে। এবং এই জমাট হতে হতে একসময় দেহের যে নর্মাল অঙ্গগুলো, যেমন জরায়ু, ইউটেরাস, ওভারি বা ডিম্বাশয়, ফ্যালোপিয়ান টিউব, যেগুলোকে বাংলায় আমরা বায়োলজিতে ডিমোনারি বলে পড়েছি, এগুলো সব জড়িয়ে গিয়ে এর সঙ্গে মলাশয় বা রেকটামগুলো জড়িয়ে গিয়ে, এগুলো অ্যাডভান্স স্টেজে কিন্তু হয়, চিকিৎসা না করলে এখানে গিয়ে দাঁড়াতে পারে, জড়িয়ে যায় এবং ব্যথা দিনের পর দিন বাড়তে থাকে। যখন বাচ্চা কাচানোর চেষ্টা করো তখন বাচ্চাটা আসতে চায় না, বা বাচ্চাটা এলে পরে সেটা থাকে না, মিসক্যারেজ হয়ে যায়। তো এইগুলো হচ্ছে এন্ডোমেট্রিওসিসের ন্যাচারাল কোর্স, মানে জিনিসটা চিকিৎসা না করলে এইভাবেই এগোতে থাকতে থাকে। এবং আলটিমেটলি যে দেখা যায়, আজকেই সকালবেলায় আমার একজন রোগিণীকে দেখে এসেছি, যে 34 বছর বয়সে বলছে তার এখনও বিয়ে থা হয়েছে 2 বছর, বাচ্চা কাচ্চা নেয়নি বা হয়নি, চেষ্টা করেনি, ওরা ব্যাপারটা জানে না বলে। সে বলছে, ডাক্তারবাবু আমার বাচ্চা কাচ্চার দরকার নেই, আপনি আমার ইউটারাসটা কেটে বাদ দিয়ে দিন, এই ব্যথা আমি আর সহ্য করতে পারছি না। তো এটা যে বললাম, এটা ক্যান্সারের মতো যে প্রাণঘাতী রোগ তা নয়, কিন্তু কোয়ালিটি অফ লাইফ যেটাকে আমরা বলি, তো আজকাল তো ঘরে বসে শুয়ে বসে থাকছে না, আমার ব্যথা হলো আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে রইলাম, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, পরবর্তীকালে অফিসে যাচ্ছে, বিভিন্ন ধরনের কাজে যাচ্ছে, তারপর না হলেও সে তার বাড়িতে যদি হোম মেকারও হয়, তাকে তো সে তো শুয়ে বসে থাকতে পারছে না। তো কোয়ালিটি অফ লাইফটা ভয়ানকভাবে হ্যাম্পার হচ্ছে। এবং এটা তো শুধু শারীরিক নয়, তার ফলে এটা মেন্টাল ডিপ্রেশন। আজকের মেয়েটিই বলছে, আমি একদম টাটকা উদাহরণ বলে আরও ভালো বলতে পারছি, হাজব্যান্ড বললো কালকে চেয়েছিল, বলছিল আমি গলায় দড়ি দিয়ে সুইসাইড করব, তাকে সাইকিয়াট্রিস্ট, তার মানে কি কতটা মানসিক চাপ, এই যে কোয়ালিটি অফ লাইফটা পুরো হয়ে গেছে। সে একটা শুনলে মনে হবে আরে মাসিকের ব্যথা, তলপেটে ব্যথা, সেই জন্য এত, কিন্তু ব্যাপারটা তা না। আমরা তো এই ধরনের রোগী দেখে আসছি 25 বছর ধরে, আমরা জানি এদের কি মানসিক অবস্থা হয়। তো এইটা হচ্ছে এক ধরনের। আরেকটা হচ্ছে পলিসিস্টিক ওভারি, এটিও ভীষণভাবে বাড়ছে। এটার চিত্রটা উল্টো, 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেল পিরিয়ডস হয় না, এবং পরবর্তীকালে তারা যখন বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করে, প্রেগন্যান্সির জন্য চেষ্টা করে, তখন প্রেগন্যান্সি আসতে চায় না। এবং এই পলিসিস্টিক ওভারির কিছু এই দুটো বাদ দিলে, একটা তো পিরিয়ডস হয় না, তার একটা মানসিক দুশ্চিন্তা, মেন্টাল অ্যাগনি একটা, এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম। বিশেষ করে আমাদের দেশের মেয়েদের এটা একটা আমাদের যুগ যুগ ধরে যেটা লালিত বিশ্বাস আর কি, মাসে মাসে পিরিয়ডস হচ্ছে না মানুষ, এটা একটা আমার কোথাও একটা ঘাটতি হচ্ছে, মানে আমার নারীত্বের কোথাও একটা ঘাটতি হচ্ছে। তো সেইটা একটা মানসিক চাপ তো একটা আসেই। আর দ্বিতীয় যেটা হয় যে যখন সে বাচ্চা নেওয়ার চেষ্টা করছে সেটা আসছে না, 2 নম্বর। আর 3 নম্বর যেটা হয়, এই পলিসিস্টিক ওভারি সিনড্রোমে পরবর্তী বয়সে, মানে বিয়ন্ড 40 বা অনেক আগে থেকেও হয়, যে রোগগুলো আবার সেই মেটাবলিক সিনড্রোমেই আসি। এদের ডায়াবেটিসের সম্ভাবনা প্রচণ্ড বেশি থাকে, লিপিড যেগুলো মানে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এগুলো অ্যাবনর্মাল থাকে, এবং পরবর্তীকালে তার থেকে হার্ট ডিজিজ ইত্যাদি হতে পারে। মানে সম্ভাবনাটা বেড়ে গেল, যার পলিসিস্টিক ওভারি আছে আর যার পলিসিস্টিক ওভারি নেই, এদের মধ্যে যার আছে এই রোগগুলো হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে গেল। এবং আরও পরে যেটা হয়, পলিসিস্টিক ওভারিতে বহুদিনের বছর বা বছর চিকিৎসা না করে থাকলে জরায়ুতে ক্যান্সারও হতে পারে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হতে পারে। তো সুতরাং এইগুলো মানে এই লক্ষণগুলো দেখা উচিত যে এগুলো খুব স্বাভাবিক কি, নাকি সত্যি সত্যি ভেতরে এরকম কোনো রোগ আছে। এবং তার চিকিৎসা তো তার বয়স, তার প্রেগন্যান্সি প্ল্যান কি, সে কবে নেবে না নেবে, তার আরও অনেক কিছু ফ্যাক্টর করেই এগুলো করা হয়। অনেক চিকিৎসা আছে, সেটা টেলার মেড চিকিৎসা করতে হয় আর কি, তার মতো করে। এর প্রাথমিক চিকিৎসাটা কিভাবে করা হয়, মানে এটা কি মেডিসিন না সার্জারি? কি কোন রোগটার কথা বলছি? পলিসিস্টিক ওভারির পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে 100 জনের মধ্যে 50 থেকে 60 জন সাধারণত ওবেসিটি থাকে বা ওভারওয়েট থাকে। সেক্ষেত্রে প্রথম পলিসিস্টিক ওভারির মেন ম্যানেজমেন্ট হচ্ছে, প্রথম ধাপের ম্যানেজমেন্ট হচ্ছে ট্রিটমেন্ট, মানে চিকিৎসা হচ্ছে আমরা বলি লাইফস্টাইল ম্যানেজমেন্ট। এক হচ্ছে ওজন কমানো, আমরা বলি যে অ্যাটলিস্ট যদি 10% যা ওজন আছে সেটা থেকে কমাও, তাতেই দেখবে। এবং সত্যি সত্যি যদি কোনো মেয়ে, এটা আমাদের অভিজ্ঞতা,
শুধু বইতে লেখা নয়, কোনো মেয়ে যদি সত্যি সত্যি সেটাকে মানে, সে যদি এক্সারসাইজ করে, খাওয়া দাওয়া কমিয়ে, ডায়েট কন্ট্রোল করে এটা কমায়, দেখা যায় তাদের মধ্যে 10 জনের মধ্যে 9 জনের পিরিয়ডস ন্যাচারালি নর্মাল হয়ে যায়। কিন্তু যেটা দুর্ভাগ্যবশত আমাদের দেশে যেটা মানসিকতা, এটা জানা উচিত যারা শুনবেন, আমরা ভারতীয়রা মূলত খুব ম্যাজিক রেমেডিতে বিশ্বাস করি, মানে এবং এটা শুনতে হয় হাসপাতালে হোক, চেম্বারে হোক, ডাক্তারবাবু আমি তো আপনাকে পিরিয়ডস হচ্ছে না বলে ওষুধের জন্য এসেছি, আপনি আমাকে বলছেন ওজন কমাতে বলছেন, আপনি বলছেন আমার মেয়েকে 3 কিলোমিটার রাস্তা হাঁটতে, বাসে করে না গিয়ে, অটোয় করে না গিয়ে হেঁটে আসতে কি সাইকেল করে আসতে, তা আপনি কিছু ওষুধ দিন। মুশকিল হচ্ছে সব রোগের শুধু ওষুধ দিয়ে চিকিৎসা হয় না, ওষুধ তো নিশ্চয়ই আছে, দ্বিতীয় ধাপে ওষুধ দিতে হয়, ওষুধ দিয়ে পিরিয়ডসটাকে রেগুলার করার জন্য, সেটার একটা বিষয় নিশ্চয়ই। পলিসিস্টিক ওভারি মেয়েদের অনেক সময়, যেটাকে হার্সুটিজম বলি আমরা, এই হেয়ার লাইনগুলো বেশি প্রমিনেন্ট হয়, মানে এই হেয়ার্সগুলো, এইখানে জুলপিগুলো বেশি হয় এবং এগুলি নেমে আসে, ফেশিয়াল হেয়ারগুলো বেড়ে যায়, মুখে ব্রণ হয়, পিম্পলস হয়, অনেকের দেখবেন ঘাড়ের কাছে এরকম কালো দাগ হয়ে থাকে, যে দাগ আপনি শত সাবান দিলেও ওঠে না। এগুলো পলিসিস্টিক ওভারির দেহের বাইরের লক্ষণ, আমরা এগুলো দেখি পেশেন্ট গেলে। পেশেন্টরা জিজ্ঞেস করে আমি তো এসেছি পিরিয়ডস বন্ধ নিয়ে, আপনি আমার মেয়ের ঘাড়ের এখানটা দেখছেন কেন? তো তখন বোঝাতে হয় যে এমনি এমনি দেখছি না। তো যাই হোক, তো মূলত হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট, তার মধ্যে একটা হচ্ছে ডায়েট, একটা হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ বলতে বলা হয় ব্রিস্ক ওয়াকিং, খুব সহজ এক্সারসাইজ। আর কেউ যদি সাইক্লিং করে, কেউ যদি ডান্স করে, তাহলে তো তার থেকে ভালো কিছু হতে পারে না। আরও বেশি গিয়ে সে যদি জিম করে, এরোবিক্স করে, সেটা তো আমি বাদ দিচ্ছি, কিন্তু সহজতম উপায় হাঁটাহাঁটি করা, দিনে 30 মিনিট অন্তত জোরে জোরে হাঁটা, এমন হাঁটা যাতে শীতকালেও ঘাম হবে, মানে আস্তে আস্তে নয়। তো এইগুলো হচ্ছে ট্রিটমেন্ট। এরপর ওষুধ তো আছেই, বিভিন্ন রকমের ওষুধ আছে। ওবেসিটি একটা বিশেষ চিন্তার কারণ, সেরকমই মানে চিন্তা শব্দটা বলেই দিলাম, সেই মানে চিন্তাও একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, এই যে মানসিক দুশ্চিন্তা বা মানসিক চাপ। তো গাইনোকোলজিক্যাল হেলথে কি মানসিক চাপের কোনো প্রভাব আছে? নিশ্চয়ই আছে। খুব ভালো দিকটা তুলেছেন, কারণ এই সব দিকগুলো নিয়ে আমরা আজ থেকে 5-10 বছর আগেও এতটা সচেতন ছিলাম না। মানে আমাদের ডাক্তারি একদম একটা গোড়ার কথা আছে, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। তো মানে এটাকে আরও ভালো করে বলা হয় ইংলিশে হোলিস্টিক অ্যাপ্রোচ। মানে তুমি শুধু রোগটা, তুমি কানে ব্যথা নিয়ে এলে, শুধু তুমি কানে ব্যথাটাই সারিয়ে দিলে, বা পেটে, আমার ক্ষেত্রে পেটে ব্যথাটাই সে তুমি ওষুধ দিলে, কিন্তু তার গোটা শরীরের মনে আর কী কী এফেক্ট করছে সেটা দেখলে না, সেটা কিন্তু আইডিয়াল চিকিৎসা নয়। আমাদের একটা হোলিস্টিক অ্যাপ্রোচ হওয়া উচিত। যে মেয়েটা ধরা যাক সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সে অসম্ভব পেটে ব্যথা, তার সিভিয়ার এন্ডোমেট্রোসিস হয়েছে, সে ব্যথার জন্য পরীক্ষার প্রিপারেশন নিতে পারছে না, তাকে তো শুধু পরীক্ষা ব্যথাটা কমালে চলবে না, এই যে পারছে না, তার জন্য তার যে মানসিক চাপ হচ্ছে। অথবা ধরুন আরেকটু এগিয়ে যান, একজন ভদ্রমহিলা ব্যাংকে কাজ করেন, কাউন্টারে বসেন, তিনি ব্যথায় কাজ করতে পারছেন না, তাতে তার যে মানসিক চাপ পড়ছে, কাস্টমাররা তাকে বলছে কী ব্যাপার এর করছে না কেন, তিনি ব্যথায় কুঁকড়ে বসে আছেন। এতে যে মেন্টাল হেলথ একটা হচ্ছে, বাচ্চা হচ্ছে না যে কোনো কারণে, আমি শুধু এন্ডোমেট্রোসিস, পলিসিস্টিক ওভারি বলছি না, যে কোনো কারণে হচ্ছে না, যাকে আমরা সাবফার্টিলিটি বলি, এখন আর ইনফার্টিলিটি কথাটা ইউজ করা হয় না। ইনফার্টিলিটি মানে তার আর হবে না, তো এটা তো ওদের মাতৃভাষা তো ইংলিশদের, ওরা টার্মগুলো টাইম টু টাইম পাল্টে দেয়। এখন বলা হয় সাবফার্টিলিটি, মানে তার ফার্টিলিটিটা অন্যদের তুলনায় কম। তো সাবফার্টিলিটি পেশেন্ট যারা, তাদের একটা প্রচণ্ড মানসিক চাপ তৈরি হয়। ইনফ্যাক্ট এখন যেগুলো ভালো সেন্টার যেগুলো আছে, যারা রিপ্রোডাক্টিভ মেডিসিন নিয়ে কাজ করেন, তাদের প্রত্যেকের সঙ্গে আলাদা করে কাউন্সিলর থাকেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা যখন আমাদের কাছে আসেন, 2-3টে প্রশ্ন করে আমরা বুঝতে পারি এদের এই যে একটা বাচ্চা হচ্ছে না, এটা একটা জীবনের, স্বামী স্ত্রী দুজনেরই, কিন্তু এটা যে শুধু আমাদের মহিলাদের হচ্ছে তা কিন্তু নয়, এটা স্বামী স্ত্রী দুজনের উপরেই এটা একটা ভীষণ মানসিক চাপ তৈরি করে, কোথাও একটা মানে পারফরমেন্স ফেলিওর কাইন্ড অফ হয়ে যায় তারা জিনিসটা, যে এটা একটা পারফরমেন্স করার কথা, আমি স্টেজে উঠে গান করতে পারলাম না, সেই রকম বাচ্চাটা হচ্ছে না। তো এইগুলোকে কাটানোর জন্য তো এগুলো পরেই, এগুলো কোয়ালিটি অফ লাইফটা তো ভীষণভাবে হ্যাম্পার্ড হয়। এবং যেটা আপনাকে আজকেই উদাহরণ দিলাম, মানে মেয়েটি ব্যথার যারা একেবারে সুইসাইডের কথা চিন্তা করছে, এগুলোকে আমাদের ভাষায় বলে পিক আপ করতে হয়, যেগুলো হতে পারে এখানে হচ্ছে না, তো
কারণ শুধু ওষুধ দিয়ে সবসময় সারে না, তার সঙ্গে মানসিক সমস্যাটার চিকিৎসা তো করা দরকার। আর একটা জিনিস যেটা মানে অ্যাডোলেসেন্ট যে অ্যাবর্শন, সেটা কি আমাদের দেশে কীরকম তার পরিস্থিতি? দেখুন, সেটা হচ্ছে যে ভাবের ঘরে চুরি করে লাভ নেই। অল্প বয়সে ছেলে মেয়েদের মধ্যে যৌন সম্পর্ক বাড়ছে, সেটা প্রচণ্ডভাবেই বাড়ছে। এটা নিয়ে আমরা আমাদের রামায়ণ মহাভারতের ঐতিহ্য ধরে বসে থাকলে চলবে না, এবং এই বাস্তবটাকে উল্টো দিকে ঘোরানোর সম্ভাবনা কিন্তু আর যাবে না। এটা আমার ধারণা, আমি জানি না পলিটিক্যালি ইনকারেক্ট কথা বললাম কিনা। এই বাস্তবটাকে ঘড়ির কাঁটাকে উল্টো দিকে ঘোরানোর সময় কিন্তু মানে সম্ভব বলে আমার মনে হয় না। কারণ গ্লোবালাইজেশন হচ্ছে, আমরা সব কিছুতেই পশ্চিমী জিনিসগুলো শিখছি, সুতরাং সেগুলো আসছে এবং এসে গেছে। এবার যেটা ব্যাপার, আমার যেটা বক্তব্য, আমরা যে এ ধরনের পেশেন্ট পেলে যখন একটি 15 বছরের মেয়ে কি 16 বছরের মেয়ে, কোট আনকোট অবিবাহিতা মেয়ে প্রেগন্যান্সি নিয়ে আসছে, তখন আমরা তাকে বলি যে বাবা তুই প্রেগন্যান্সিটা কীভাবে আসে সেটা জানলি, তুই প্রেগন্যান্সিটা মা কী করে আটকাতে হয় সেটাও তো জানা উচিত ছিল। তো এখন তো স্কুলে লাইফস্টাইল এডুকেশন শিক্ষা দেওয়া হচ্ছে। আমি দেখেছি আমার মেয়ে তো 2018 মানে ক্লাস 10 পাস করেছে আর কি। তো তাদের স্কুলে দেখেছি কন্ট্রাসেপশন মানে সব কিছুই তাদের জানিয়ে দেওয়া হচ্ছে। এখন এই জানিয়ে দেওয়াটা যখন বাস্তবে প্রয়োগ হচ্ছে কি না, তাহলে সেটা হলে আর এই অ্যাবর্শনের দিকেই পৌঁছতে হয় না। তাহলে সবই লেখা থাকে। এবারে মাদের উচিত, মূলত আমি মেয়েদের ক্ষেত্রে বলবো, মানে বা অভিভাবকদের উচিত সেটা বোঝানো তাদের দায়িত্ব নিয়ে, যে পারলে অ্যাভয়েড করা। এটা একটু প্যাটার্নালিস্টিক কথাবার্তা হয়ে যাচ্ছে অবশ্য। পারলে অ্যাভয়েড করা। আর যদি তারা যখন দেখবেন যে একেবারেই ব্যাপারটা হচ্ছে না, তখন যাতে অন্ততপক্ষে আনওয়ান্টেড প্রেগন্যান্সি বা অবাঞ্ছিত মাতৃত্বের জায়গায় না দাঁড়ায় মেয়েটি, সেই ব্যাপারে তাদের সচেতন হওয়া উচিত। অ্যাবর্শন যেটা হচ্ছে সরকারি রুল অনুযায়ী, যে কোনো মহিলা, যে কোনো মেয়ে, যে কোনো বয়সে সে যদি অ্যাবর্শন নিতে আসে, আমরা ডাক্তার হিসেবে সেই পরিষেবাটা দিতে বাধ্য, সেটা প্রাইভেট সেক্টরে হোক, গভর্নমেন্ট সেক্টরে হোক। কারণ এটা না হলে সে যেখানে যাবে সেটাকে বলা হয় ব্যাকস্ট্রিট অ্যাবর্শন, মানে বেআইনি জায়গায় বেআইনি লোক। এখন হাতুড়ে কথাটা বলাটাও মানে যারা ডাক্তার নন এরকম জায়গাতে, এবং এই ব্যাকস্ট্রিট অ্যাবর্শন করতে গিয়ে এটাকে বিদেশি টার্ম বলা হয় আর কি, ব্যাকস্ট্রিট অ্যাবর্শন, মানে লুকিয়ে জায়গায় কোনো একটা গুপ্ত ঘরে, ভুচি ঘরের মধ্যে, সেখান থেকে। এবং এরকম পেশেন্ট আমরা এখনও পাই দুর্ভাগ্যক্রমে, যারা এরকম করাতে গিয়ে শেষ পর্যন্ত হাসপাতালে আসে, যখন তাদের হয় সংক্রমণ হয়ে বা ইনফেকশন হয়ে একেবারে সেপ্টিসিমিয়াতে চলে গেছে, মানে সংক্রমণের একদম চূড়ান্ত ধাপ, অথবা অপটু হাতে, অদক্ষ হাতে কাজটি করাতে গিয়ে, অথবা সময় পার হয়ে গেছে যখন আর অ্যাবর্শন করানোটা মার পক্ষে খুব রিস্কি, মানে ধরা যাক 18 সপ্তাহ 20 সপ্তাহ হয়ে গেছে, প্রথম দিকে খেয়াল করেনি বা গরজ করেনি, ভেবেছে ঠিক আছে যা হচ্ছে হোক। যখন তারা আসে, হয় তাদের জরায়ুটি কেটে বাদ দিতে হচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে পেটের মধ্যে অন্ত্র মানে ইন্টেস্টিন বা রেকটাম, মলাশয় এগুলো ছিঁড়ে লাট হয়ে গেছে। তো এগুলো ঘটে। সুতরাং না হলে যদি অ্যাবর্শন করাতে হয় সরকারি জায়গাতে বা প্রাইভেটে, যেগুলো রেজিস্টার্ড প্রতিষ্ঠান যেখানে আছে, যেখানে অ্যাক্রেডিটেড, সেখানে করালে খুব একটা এখন যথেষ্ট নিরাপদ। কিন্তু চেষ্টা হওয়া উচিত অ্যাডোলেসেন্টে যে এই অবধি না পৌঁছানো। যদি ফ্রি মিক্সিং করতেই হয়, তাহলে তার ফলটা যাতে না হয়, মানে কুফলটা যাতে না হয়, সেটা জেনেই সেদিকে যাওয়া উচিত এবং সেটা সচেতন হওয়া উচিত। আচ্ছা, আমরা এবার একটু ইউরোগাইনোকোলজি সম্পর্কে জানবো, একটু বলুন এটা কি বিষয়? ইউরোগাইনোকোলজি হচ্ছে, যেটা বললাম, মূলত মানে ইউরিন সংক্রান্ত, ইউরিন পাস করা সংক্রান্ত, প্রস্রাব সংক্রান্ত বিষয়। আমরা গাইনোকোলজিস্টরা এটা মানে আমাদের সিস্টেমটাও একটু যদি মনে করে দেখি, আমরা দুটো কিডনি থাকে, দুটো কিডনি থেকে দুটো নালী বা ইউরেটার বেরিয়ে এসে, যেটাকে ব্লাডার বলা হয় বা মূত্রথলি বাংলায় বলা হয়, সেইটা থাকে। সেখান থেকে একটি মূত্রনালী বা ইউরেথ্রা দিয়ে ইউরিনটা বাইরে বেরিয়ে আসে। মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে ব্যাপারটা তাই, মূত্রনালীর ব্যাপারটা আলাদা হয়ে গেল। তো
আমরা ইউরোলজিস্টরা মানে গাইনোকোলজিস্টরা আমরা কিন্তু ওপর পোর্শনটা জানি। ইউরোলজিস্টরা কিডনি সংক্রান্ত সব ব্যাপারেই অপারেশনের ব্যাপারগুলো করেন। গাইনোকোলজি মূলত কেন একটা আলাদা ডিভিশন হয়েছে তার কারণ হচ্ছে যারা জেনারেল ইউরোলজিস্ট তাদের কাছে মেয়েরা কম যায়। মূলত যে দুটো সমস্যা মহিলাদের হয়, এটা অল্প বয়সেও হতে পারে, যে কোনো বয়সে হতে পারে, ফ্যামিলিয়াল ট্রেন্ড থাকলে 20 বছর বয়স থেকে হতে পারে। দুটো জিনিস, একটা বলা হয় স্ট্রেস ইনকন্টিনেন্স, একটা বলা হয় আর্জ ইনকন্টিনেন্স। আমি কমন শব্দগুলো বলছি, ডাক্তারের ভাষা অনেক আছে, ওভার অ্যাক্টিভ ব্লাডার সিনড্রোম, স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স, সেগুলো তো যাচ্ছি না। আর্জ ইনকন্টিনেন্স মানে হচ্ছে যেটা হয় মহিলাদের বারবার করে বাথরুমে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, টয়লেট পেতে থাকে। অনেক সময় শেষ বাড়তে বাড়তে এমন দাঁড়ায় যখন টয়লেট দিকে পৌঁছতে পারলেন না তার আগেই হয়ে গেল। রাতে 3বার 4বার করে উঠতে হচ্ছে, মানে একবারের বেশি ওটাকেই আমরা অ্যাবনর্মাল বলি। তো এই জিনিসগুলো হয় এবং এটা খুব শুনলে আশ্চর্য হবেন, মানে আমাদের পেশেন্টদের মধ্যে আমরা পেয়েছি 50 বছর বয়স, স্কুলের টিচার কি কলেজের প্রফেসর, না আসলে ডাক্তারবাবু এটা যে চিকিৎসা আছে এটা জানতাম না তো। মানে ওই আর কি, জানেন যে আমি তো মেয়ে, এটা আমার হবি, মানে এটা আমার পার্ট অফ দ্য লাইফ। স্কুলের টিচার, ক্লাস নিতে 2বার করে টয়লেটে যেতে হচ্ছে তাকে, অথবা আর সামলাতে পারছেন না, ছাত্রীরা তাকে হাসাহাসি করছে সে নিয়ে, এই অবস্থাতে তিনি জানেন না যে তার এরকম চিকিৎসা আছে। তো এবং ইউরোলজিস্টের কাছে সচরাচর যান না, তাহলে এইটা একটা জিনিস হয়। আরেকটা হয় স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স, সেটা কম দেখা যায়, সেটা হচ্ছে হাঁচি বা কাশির সঙ্গে ইউরিনটা লিক করে গেল। তো এইগুলো সাধারণত গাইনোকোলজিস্টরা দেখে থাকেন। আরেকটা যেটা হয় বয়সকালে, মানে আমি বলছি ধরুন মেনোপজ বা রজোনিবৃত্তি হয়ে যাওয়ার ধরুন আরও 10 বছর 15 বছর পর থেকে খুব কমনলি দেখা যেতে থাকে। এখন যেহেতু আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যাচ্ছে, বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, 80 বছরের মহিলারা এই সমস্যাগুলো হতে থাকে। সেটা যেটা হয় মূলত ইস্ট্রোজেন হরমোনটা বন্ধ হয়ে যায় এবং ইস্ট্রোজেন হরমোনের এই জনিতদ্বার এই এলাকাটাতে এই জায়গাটাতে ইস্ট্রোজেন হরমোনটা এটাকে একটা রক্ষা করে। সেটা চলে যাওয়ার ফলে বারবার করে ইনফেকশন হয়, সেখানকার ধারণ ক্ষমতা কমে যায়। তো তখন আমরা এগুলো চিকিৎসা করি। এগুলোই মূলত আমাদের গাইনোকোলজিস্টরা আমরা এই দুটো জিনিস নিয়েই মূলত ডিল করেন। একটা হচ্ছে আর্জ ইনকন্টিনেন্স এবং স্ট্রেস ইনকন্টিনেন্স। তো এগুলোর প্রাথমিক চিকিৎসা ওষুধ দিয়ে, আর পরবর্তীকালে অপারেশন আছে, সেগুলো তো জটিল ব্যাপার আর কি। আচ্ছা, আজকাল শুনছি যে সার্ভাইকাল ক্যান্সারটা তো খুব কমন হয়ে যাচ্ছে। সার্ভাইকাল ক্যান্সার মানে যেটাকে সোজা কথায় বলি, আমরা পেশেন্টদের ওভাবে বোঝানো হয় জরায়ুর মুখে ক্যান্সার হয়েছে। সাহেবরা বলে নেক অফ দ্য উম্ব, আমরা বাংলায় বলি জরায়ুর মুখ। তো সার্ভাইকাল ক্যান্সার এমন একটা মানে বিরল ক্যান্সার আমি বলবো, যার একটি নির্দিষ্ট ভ্যাকসিন আছে এবং সেই ভ্যাকসিন নিলে সার্ভাইকাল ক্যান্সার প্রায় 99% প্রতিরোধ করা সম্ভব। এটা কিন্তু অন্য ক্যান্সারের ক্ষেত্রে এরকম কোথাও হয়। তো ভ্যাকসিন আছে, ভ্যাকসিন আগে প্রায় অন্তত আমার যতদূর মনে পড়ছে 15 বছর আগে থেকে আছে এবং একদম সম্প্রতি সবথেকে যেটা লেটেস্ট যেটা হয়েছে, যেটাকে বলা হয় ননাভ্যালেন্ট, মানে নটি ভাইরাস স্ট্রেনের বিরুদ্ধে সেটা কাজ করে, প্রতিরোধ করতে পারে। যেটা দেওয়া হয় সেটা হচ্ছে, যেটা বলা হয় আইডিয়ালি 9 থেকে 15 বছরের মধ্যে দিয়ে দেওয়া। কারণ বিদেশে দেখা গেছে যে 15 বছরের যারা মেয়ে তাদের মধ্যে যখন সার্ভে করে দেখা গেছে যে 15 বছরের মেয়েদের মধ্যে 100 জনের মধ্যে 70 জনেরই সেক্সুয়াল এক্সপোজার হয়ে যায়, অর্থাৎ কারো না কারোর সাথে তার যৌন মিলন হয়ে গেছে। এবং এই ভ্যাকসিনটা আইডিয়ালি দেওয়া উচিত প্রথম যৌন মিলনের আগেই, যেটাকে আমরা বলা হয় ইংলিশে কয়টার্কি, মানে প্রথম কয়টাস হলো। সেই জন্য 9 থেকে 15 দেওয়ার নিয়ম, এবং ওদের দেশের একটা ন্যাশনাল প্রোগ্রাম আছে, আমি মানে ইংল্যান্ডের কথা বলতে পারি, ওদের দেশে ন্যাশনাল প্রোগ্রাম আছে যেখানে পেশেন্ট যদি একেবারে ধরে থাকে ধরে আমি নেব না, তার যে কোনো বিশ্বাস বা কোনো কারণে আলাদা কথা, না হলে কিন্তু 100% কভারেজ করা হয়। ওদের কাছে রেজিস্ট্রি থাকে, ওরা জানানো হয় যে তুমি ভ্যাকসিনটা নাও, দিয়ে দেওয়া হয়। এটা আগে দেওয়া হতো ভ্যাকসিনটি, এখন না, সেটা এখনও দেওয়া হয়। প্রথম একটা ভ্যাকসিন দেওয়া হলো, 2 মাস পরে একটা, আর 6 মাস মানে তার 4 মাস পরে একটা, 0 to 6 এইটা করা হয়। এটা হচ্ছে আইডিয়ালি, অর্থাৎ সে
তার শারীরিক সম্পর্ক তৈরি হওয়ার আগে দিয়ে দেওয়া, কারণ সার্ভাইকাল ক্যান্সারের মূল উৎস হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামে একটি ভাইরাস, যে ভাইরাসটি আমাদের স্ত্রী পুরুষ উভয়ের যৌনাঙ্গেই প্রভূত পরিমাণে থাকে। তার বিভিন্ন রকমের স্ট্রেন আছে, প্রায় 60-70 রকমের, এবং সেইগুলো যখন মেয়েদের জরায়ুর মুখে গিয়ে বাসা বাঁধলেই যে ক্যান্সার হবে তা নয়, কিন্তু ওইখান থেকে কিছু মহিলার সেখান থেকে তারা ক্যান্সারে ধীরে 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 এগোতে থাকে। তাহলে ভ্যাকসিনটা দিলে আমরা সেখান থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি আর কি। এটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার দেওয়ার যৌক্তিকতা। এটা সরকারি স্তরে এখনো পর্যন্ত দেওয়া শুরু হয়নি। আশা করছি বিভিন্ন সংস্থা, আমাদের যেটা ফক্সি যেটা আছে, সর্বভারতীয় গাইনোকোলজিস্ট সংগঠন, এবং এরা চেষ্টা করছেন অন্যান্য ভ্যাকসিনের মতোই এটাকেও মেয়েদের মতো জন্য নিয়ে আসা, যাতে এটা সরকারি থেকে পাওয়া যায়। কারণ সার্ভাইকাল ক্যান্সার ভীষণ কমন জিনিস, এবং যেটা ওই যে বললাম একমাত্র ক্যান্সার যেটা মানে আমাদের গাইনিকের মধ্যে তো অবশ্যই, যেটা একটা নির্দিষ্ট ভ্যাকসিন আছে, ভ্যাকসিন দিলে প্রায় পুরোটাই প্রিভেন্ট করা যায়। আচ্ছা, মানে যেটা খুব সাধারণ জিজ্ঞাসা থাকতেই পারে যে কি করে বুঝবো সার্ভাইকাল ক্যান্সার হলেও হতে পারে? আচ্ছা, সার্ভাইকাল ক্যান্সার মানে ক্যান্সার, সার্ভিক্স ক্যান্সারের যেটা মূল মানে প্রধানতম লক্ষণ এবং সবার আগে লক্ষণ, মানে এবং যার সার্ভাইকাল ক্যান্সার হলো সেটা আমি ফরচুনেট বলছি না, কিন্তু যেটা ফরচুনেটলি সেটা হচ্ছে যে খুব একদম প্রাথমিক স্তরে এটা ধরা পড়তে পারে যদি রোগিনী নিজে সচেতন হন। সেটা হচ্ছে আমরা ইংলিশে বলি পোস্ট কয়টাল ব্লিডিং, ডাক্তারি পরিভাষায় বলা হয় মানে সহবাসের পরে যোনিপথ দিয়ে রক্ত বেরোনো। কারণ জরায়ুর মুখে তো ক্যান্সারটা শুরু হয় একদম প্রথম স্টেজে, যখন সহবাস হচ্ছে তখন ওইখানে আঘাত লেগে ওইখানটা থেকে ব্লিডিং হতে শুরু করে। মানে এটা প্রত্যেকবারই প্রায় সকলেরই হয়। মানে আমরা যখন যেসব রোগীরা অনেক অ্যাডভান্স স্টেজে আসে, স্টেজ 2 বা 3-তে চলে গেছে, তাদেরকে যখন আমরা জিজ্ঞাসা করি আপনার কখনো এরকম হয়নি, সে বলে হ্যাঁ, তিনি বলেন হ্যাঁ হয়েছে, মানে আসলে ভেবেছি এটা নর্মাল, এরকম হয়। তো সুতরাং সার্ভাইকাল ক্যান্সারের প্রথম লক্ষণ এবং প্রায় সব রোগের ক্ষেত্রে এই লক্ষণটাতেই শুরু হয় যে ওই সহবাসের পরে রক্তপাত বা পোস্টকয়টাল ব্লিডিং। এটা উচিত হচ্ছে, পোস্টকয়টাল ব্লিডিং মানেই সার্ভিক্সে ক্যান্সার নয়, আরও অনেক সাধারণ কারণ হতে পারে, কিন্তু পোস্টকয়টাল ব্লিডিংয়ের সেগুলো মারাত্মক নয়। কিন্তু পোস্টকয়টাল ব্লিডিং বা সহবাস পরবর্তী রক্তপাত হলে অবশ্যই যেটা আমাদের দেখা উচিত যে তার সার্ভাইকাল ক্যান্সার হয়নি। এটা খুব সহজ পরীক্ষা, গেলে পরে আমরা স্পেকুলাম দিয়ে দেখি, একটা স্মিয়ার নেওয়া হয়, বায়োপসি নেওয়া হয়। এটা খুব সাধারণ জিনিস, এটা সোনোগ্রাফি করে বা কোনো এমআরআই করে সিটি স্ক্যান করে তো বোঝা যায় না। তো সেটা করতে হয়, যদি সচেতনতা থাকে, সচেতনতা বাড়ানো যায় বা বাড়ে, তাহলে আর্লি স্টেজে ধরা পড়বে। এবং যেটা সবথেকে ভালো কথা হচ্ছে, মানে খারাপের মধ্যেও ভালো কথা, সেটা হচ্ছে যে ক্যান্সার সার্ভিস যদি স্টেজ 1 বা স্টেজ 2-তে ধরা পড়ে এবং সঠিক চিকিৎসা হয়, তাহলে কিন্তু রোগীর বাঁচার সম্ভাবনা 90% কাছাকাছি বা তারও উপরে, সত্যি কথা বলতে গিয়ে। গাইনোকোলজি হেলথ রিলেটেড যে বারবারই আপনি লাইফস্টাইল ম্যানেজমেন্টের কথা বলছিলেন, তো লাইফস্টাইল সংক্রান্ত কতগুলো বিষয়, যেমন ধরুন আমাদের খাওয়ার অভ্যাস বা ইটিং ডিসঅর্ডার যদি বলি, বা স্মোকিং হ্যাবিট, ড্রিঙ্কিং হ্যাবিট, এগুলোর সঙ্গে গাইনোকোলজিক্যাল হেলথ কীভাবে জড়িত? না, ইটিং ডিসঅর্ডার আর স্মোকিংটা একটু দুটো আলাদা। ইটিংটা আগে বলে নিই। ইটিং ডিসঅর্ডার তো তার নিজস্ব একটা ডিসঅর্ডার, এটা মূলত সাইকোলজি বা সাইকিয়াট্রির চত্বরে পড়ে। তবে হ্যাঁ, এবার সেখান থেকে গাইনোকোলজিক্যাল যেটা হয়, দুটো এক্সাম্পল দিই। একটা হচ্ছে মূলত একটা এক্সাম্পল, ইটিং ডিসঅর্ডার মূলত দুটো হয়, আর বেশি খাওয়া না কম খাওয়া। বেশি খাওয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে স্বাভাবিকভাবে তার স্থূলত্ব হচ্ছে, ওবেসিটি হচ্ছে, এবং ওবেসিটি হলে ওবেসিটি নিজে তার শুধু ওবেসিটি হওয়ার কারণেই তার পিরিয়ডসের প্রবলেম হতে পারে, কম বেশি হতে পারে। ইনফ্যাক্ট যখন পেশেন্টরা আসে আমাদের কাছে, মাসিক হয় বেশি হচ্ছে কম হচ্ছে কিংবা হচ্ছে না নিয়ে, আমরা জিজ্ঞাসা করি তোমার কি খুব সম্প্রতি খুব ওজন বেড়ে গেছে বা কমে গেছে। তো এইটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে একেবারে না খাওয়া, যেটাকে বলা হয় অ্যানোরেক্সিয়া নার্ভোসা, মানে সে একেবারেই খান না, মেয়েটি, মানে তিনি খান না, না খেয়ে খেয়ে একদম তার ওজন যখন একটা নির্দিষ্ট
মানে আমরা তো বিএমআই বলি, ওজন এবং দেহের উচ্চতার অনুপাত দিয়ে যেটা মাপ করা হয় আর কি। তো বলা হয় বিএমআই যখন 19-এর নিচে নেমে যায়, বা আমাদের দেশে আমরা যতই ফ্যাট বলে বলি না কেন, দেহে একটি নির্দিষ্ট পরিমাণ ফ্যাট না থাকলে, আমার ঠিক মনে পড়ছে না, বোধহয় সেটা 20% হবে যতদূর মনে পড়ছে, ক্রিটিক্যাল ফ্যাট মাস বলি আমরা। তো ওইটা যদি 20%-এর নিচে নেমে যায়, বা বিএমআই যদি 19-এর নিচে নেমে যায়, তখন পিরিয়ডস হওয়াটা বা জনন প্রক্রিয়াটা তো বাঁচার জন্য এসেনশিয়াল নয়। তখন দেহ কী করে, তখন দেহ ওই সিস্টেমটাকে শাটডাউন করে দেয়, কারণ তাকে তখন তার হার্ট, তার ব্রেন, তার লিভার, তার কিডনি এদেরকে সচল রাখতে হবে। তো তখন দেখা যায় অনেক মেয়েরা আসে, পিরিয়ডস হয় না। তাহলে ইটিং ডিসঅর্ডার দুটো, একটা হচ্ছে এক্সট্রিম অ্যানোরেক্সিয়া নার্ভোসা, যখন ওজন একেবারে কমে যাচ্ছে তখন পিরিয়ডস বন্ধ হয়ে যাচ্ছে, এবং তার যা এফেক্ট শরীরের উপরে দেখা যায়, এদের না খেয়ে খেয়ে হাড়গুলো অত্যন্ত দুর্বল হয়ে যায়, ক্যালসিয়ামের প্রচণ্ড অভাব ঘটে, প্রোটিনের অভাব ঘটে। তো এখানে আমরা গাইনোকোলজিস্টের একটা পার্ট থাকে এই পোর্শনটা সামলানোর। আর নাহলে যদি অপোজিট এন্ডে যে বুলিমিয়া নার্ভোসা যেটাকে বলা হয়, সেখানে ওবেসিটি হতে পারে। ওবেসিটির যা যেগুলো বললাম আমরা, এটা গেল ইটিং। আর স্মোকিংয়ের ব্যাপারে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে, স্মোকিংয়ের জন্য আমাদের মানে অবস্টেটিক্স বা প্রসূতিবিদ্যার বাইরে এদিকে খুব একটা ভয়ানক এফেক্ট কিছু নেই, বরং খুব ইন্টারেস্টিং হলো মানে স্মোকিংয়ের একটা ভালো এফেক্ট বলতে পারি, তাই জন্য কাউকে স্মোকিং করতে বলা যায় না অবশ্য, যাই হোক। সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, মানে জরায়ুর ভেতরের লাইনিং যে ক্যান্সার, সেটা মানে যারা স্মোকিং করে তাদের কম হয়। যাকে এটা 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 বিতর্কিত বিষয়, কিন্তু স্ট্যাটিস্টিক্স বলছে কম হয়। মানে সেই জন্য তুমি স্মোক করো এটা বলা যাচ্ছে না, কারণ আদার হেলথ হাজার্ডস আছে। হ্যাঁ, আমি মানে এটা জাস্ট তথ্যের খাতিরে বললাম। স্মোকিংয়ের এফেক্টটা কিন্তু পরে মূলত অবস্টেটিক পার্টের ওপরে। স্মোকিং মানে সাবফার্টিলিটি করে, মানে গর্ভধারণ করার ক্ষমতা কমিয়ে দেয়, কারণ স্মোকিংয়ে যে টক্সিক কেমিক্যালসগুলো থাকে সেটা ওভামের যে কোয়ালিটি, ডিম্বাণু কোয়ালিটিটাকে হ্যাম্পার করে। যদি প্রেগন্যান্সি আসে তাহলে খুব তাড়াতাড়ি মিসক্যারেজ হয়ে যেতে পারে, মানে যেটাকে আমরা চালু কথা অ্যাবর্শন বলি। অ্যাকচুয়ালি বিদেশে মিসক্যারেজ, অ্যাবর্শন কথা দুটো খুব স্ট্রিক্টলি আলাদা করা হয়। মিসক্যারেজ মানে যেটা নিজে থেকে নষ্ট হচ্ছে, অ্যাবর্শন মানে যেটা রোগী নিজে করাচ্ছে। তো মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছু বার্থ মা যদি স্মোকিং কন্টিনিউ করেন, তাহলে কিছু বার্থ ডিফেক্ট মানে জন্মগত ত্রুটি, তার মধ্যে মূলত হচ্ছে যেটাকে ক্লেফট লিপ বলি আমরা, ঠোঁট দুটো মাঝখানে জোড়া লাগে না, ফাঁকা থেকে যায় একটা, বা টাগরাটা যেটা ক্লেফট প্যালেট বলি, তালুটা মুখের ভিতরে, সেইটা জোড়া লাগে না। অ্যাকচুয়ালি তো দুপাশ থেকে তৈরি হয় আমাদের দেহটা, তো সেটা জোড়া লাগে না, বা টাগরাটা জোড়া লাগে না। হার্টের ডিফেক্ট হতে পারে, এটা হচ্ছে জন্মগত ডিফেক্ট হতে পারে। সেগুলো হলো না, ঠিক আছে। বাচ্চার গ্রোথটা কম হয়। যেমন স্মোকিং কী করে, নিকোটিন যেটা থাকে সেটা গিয়ে যে আমাদের যে রক্ত চলাচলের যে সিস্টেমগুলো, মানে শিরা, ধমনী, এইগুলোকে কুঁচকে দেয়। অর্থাৎ আমার এতটা ব্লাড যাচ্ছিল, সেটা নিকোটিনের প্রভাবে কমে গেল এতটা। পাইপটা শুরু হয়ে গেলে তো ফ্লোটাও কমে যাবে। তাতে দেখা যায় বাচ্চার গ্রোথটা কম হয়, যাকে আমরা বলি ইন্ট্রাইউটেরিন গ্রোথ রিটার্ডেশন। এবং সেটা এক্সট্রিম পর্যায়ে গেলে বাচ্চার গর্ভাবস্থায় মৃত্যু হতে পারে, অথবা মৃত্যু হলো না, কিন্তু বাচ্চা যেটা জন্মালো, সে জন্মগত অক্সিজেন কম নিয়ে জন্মানো, তাদের পরবর্তী সিকিউর হতে পারে। এটা বাচ্চার দিক গেল। আর মায়ের দিক থেকে যেটা হয়, প্রেগন্যান্সিতে তিনি যদি স্মোকিং কন্টিনিউ করেন, তাহলে তার প্রি এক্লাম্পসিয়া মানে গর্ভাবস্থায় রক্তচাপ বেড়ে যাওয়া, মানে যেটা সাধারণ 8-10টা লোকের রক্তচাপ বাড়ার থেকে অনেক একদম ডিফারেন্ট এবং অত্যন্ত বিপজ্জনক। তো এই প্রি এক্লাম্পসিয়ার সম্ভাবনা কিন্তু ভয়ানক বেড়ে যায়। তো প্রেগন্যান্সি চলাকালীন স্মোকিং করা আইডিয়ালি বলা হয়, যদি প্রি কনসেপশন কাউন্সিলিংয়ে কেউ আসেন এবং তিনি স্মোক করেন, তাকে বলা হয় স্মোকিংটা প্রেগন্যান্সি নেওয়ার চেষ্টার সময় স্টপ করতে। তার জন্য বিভিন্ন উপায় আছে, তার যদি মোটিভেশন থাকে এটা খুব কঠিন কাজ হয় না। তবে যেটা ঘটনা সেটা হচ্ছে যে কিছু পেশেন্ট পাওয়া যায়, তাদের নিজস্ব কারণ থাকে, তারা বলে যে না ডাক্তারবাবু, স্মোকিং আমি ছাড়তে পারবো না, আপনি ওষুধ দিন। যে বললাম, আমরা ভারতীয়রা ভীষণ ম্যাজিক রেমেডিতে বিশ্বাস করি, কিন্তু যেটা দুর্ভাগ্যক্রমে কেউ প্রেগন্যান্সি অবস্থা স্মোক চালিয়ে যাবেন এবং তার এই হ্যাজার্ডগুলোকে বাধা দেব, এরকম ম্যাজিক ওষুধ দুর্ভাগ্যক্রমে খুব একটা কিছু নেই। অ্যালকোহলের ব্যাপারে, অ্যালকোহল যেটা বলা হয় সোশ্যাল ড্রিঙ্কিং, সপ্তাহে 2 থেকে 4 ইউনিট বলা হয়, ওরা বলে, মানে
এটা প্রেগন্যান্ট অবস্থায় করলে খুব ভয়ানক। এখন কেউ যদি রেগুলার অ্যালকোহল নেন তার ভয়ানক এফেক্ট হয়। তার নামই আছে ফিটাল অ্যালকোহল সিনড্রোম। বাচ্চার বিভিন্ন রকমের ডিফেক্ট হতে পারে, জন্মগত ত্রুটি এবং মারাত্মক রকমের ত্রুটি হতে পারে। কিন্তু এইটা সচরাচর খুব একটা পাওয়া যায় না, কারণ স্মোকিং করছেন মা এরকম পাওয়া যায়, কিন্তু গর্ভাবস্থায় মা একেবারে রোজ প্রচুর পরিমাণে মদ্যপান করছেন এইটা খুব একটা দেখা যায় না। মানে স্মোকিংয়ের থেকে এটা সেই হিসেবে বলবো কম হ্যাজার্ডাস। সপ্তাহে কেউ 1-2 ইউনিট খেলে খুব একটা ভয়ানক ক্ষতি কিছু হয় না। আচ্ছা, শেষে যে প্রশ্নটা রয়েছে মানে শেষ বয়সের গাইনোকোলজিক্যাল হেলথ, যেটা জেরিয়াট্রিক আপনি বললেন। জেরিয়াট্রিক গাইনোকোলজির মধ্যে মূলত পরে হয়েছে বললাম, দেখা যায় যে বয়স হয়ে গেছে 80 বছর, দেখার খুব একটা কেউ নেই, আমাদের তো ফ্যামিলি আস্তে আস্তে ছোটো হয়ে আসছে। আর তাছাড়া যেটা হয় বলতে লজ্জা পান, তো যে যখন আসেন যে মাসিমা এই কি, এই তো বহুদিন ধরে হয়ে আছে এরকম, কাউকে বলেনি? না বাবা, কাকে বলবো, লজ্জার ব্যাপার, এগুলো কি কাউকে বলা যায় বলো? এটা মূলত হয় প্রোল্যাপস বলি আমরা ডাক্তারি পরিভাষায়, যে জনিদার দিয়ে জননাঙ্গগুলো মানে জরায়ু এবং জরায়ুর মুখ পুরোটা এবং তার সঙ্গে প্রস্রাবথলি বা ইউরিনারি ব্লাডার এগুলো সব বাইরে বেরিয়ে আসে এবং এটা আস্তে 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 নামতেই থাকে, বেরোতেই থাকে। তো বেরিয়ে আসার ফলে যেটা হয়, একটা পেটে চনকনে ব্যথা হতে থাকে এবং যে অঙ্গটা দেহের ভিতরে থাকার কথা সেটা যখন বাইরে বেরিয়ে আসছে, সেটা তো বাইরের সঙ্গে অভ্যস্ত নয়, তার সঙ্গে অনেক সমস্যা হয়, সেখানে আলসার তৈরি হয়, পায়ের সঙ্গে ঘষা লেগে, এইটা একটা ভীষণ কমন জিনিস। এছাড়া যেটা হয়, যেটা বললাম, বেশি বয়সে ওই ইনকন্টিনেন্স মানে প্রস্রাব ধারণ ক্ষমতাটা কমে যায় ইস্ট্রোজেন হরমোনের অভাবের জন্য। এগুলো খুব সাধারণ চিকিৎসা করেই সারিয়ে দেওয়া যায়। কিন্তু যেটা মূলত যেটা বলবো, সচেতনতার অভাব বা লজ্জা। মানে একটা হচ্ছে লজ্জা, দ্বিতীয় কথা হচ্ছে যে ঠিক আছে আর এই কদিন আছি, এই নিয়েই চলে যাব। তাছাড়া বুড়ো মানে বৃদ্ধ বয়সে কিছু ওই ভ্যাজাইনাল ক্যান্সার, ভালভাল ক্যান্সার মানে ওই যোনি মুখে ক্যান্সারের সম্ভাবনাটা বেড়ে যায়। একটা সাধারণত 60-70-এর পরে এগুলো বাড়তে থাকে। আরেকটা যেটা হয় বেশি বয়সে, মানে আমি বলছি 60-70-80 এরকম বয়সে, ভালভাল ক্যান্সার বা যোনি মুখের ক্যান্সারের, এটা খুব রেয়ার যদিও, কিন্তু হয়, দেখা যায়। এবং এই অংশটা দেখা যায় না, যার ফলে প্রথম দিকে যারা মহিলারা থাকেন, বয়স্ক মানুষ, তারা খেয়াল করেন না বা অগ্রাহ্য করেন। এইটা একটা হতে পারে, এটা খুব টিপিক্যাল রোগ বেশি বয়সে। বেশি বয়সে ওভারিতে ক্যান্সারের সম্ভাবনা বাড়ে, সেটা তো বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। তো একটা বয়সের পরে যদি হঠাৎ করে নতুন করে কারোর পেটে মনে হয় ভারী ভারী লাগছে, খাওয়ার হজম হচ্ছে না, খাওয়ার পরে পেটটা ফেঁপে যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু ওভারি ক্যান্সারের লক্ষণও হতে পারে। সুতরাং কোনো কিছু একটা এই বয়সটাতে খুব কোনো কিছু সাধারণ জিনিস খুব একটা অবহেলা করাটা ঠিক নয়, দেখালে পরে ডায়াগনোসিস করা তার যায়। মানে এমন কিছু সিমটম যেগুলো হয়তো সরাসরি গাইনোকোলজিক্যাল হেলথের সঙ্গে জড়িত নয়, কিন্তু তার কারণ অন্য কিছু লুকিয়ে আছে, হতে পারে। আর কোনো বিশেষ কথা আপনি বলতে চান এই প্রসঙ্গে, মানে আর কিছু যেটা? না, অনেক বললাম তো। একটা কথা যদি বলেন, ওয়ান লাইনার যেটাকে বলা হয় আজকাল, সেটা হচ্ছে সচেতনতা একটা বিরাট ব্যাপার। সেটা অল্প বয়সেই হোক, টিনেজেই হোক, মাঝ বয়সে হোক, বেশি বয়সে হোক, এখন অনেক রকমের উপায় আছে, আমাদের অ্যাক্সেসটা বেড়ে গেছে অনেক বেশি। সুতরাং রোগীর দিক থেকে সচেতনতা হলে অনেক রোগী প্রথম দিকে আসে এবং চিকিৎসাটা করার সুবিধা হয়, তাতে রোগীর লাভ বেশি হয়। আর মেয়েদের যেহেতু একটা অভ্যাস আছে যে নিজেদের যে যা কিছু অসুবিধা সেগুলোকে চেপে রাখা, আর এটা ভেবে নেওয়া যে এরকম তো হয়ই, এটা স্বাভাবিক, এটা অনেকেরই হয়, সবারই হয়, এটা না ভেবে সরাসরি ডাক্তারদের কাছে এসে তার যে অসুবিধা হচ্ছে সে বিষয়ে জানা। খুব সাধারণ রোগ নিয়েও সেটাকে পুষে রেখে দেওয়া, কষ্ট পাওয়া, এটা আজকালকার দিনে কোনো মানেই হয় না। আমাদের ডাক্তারবাবু আজকে আমাদের অনেক কথা জানালেন, যা মহিলাদের শারীরিক সুস্থতার জন্য খুব জরুরি। আর ডাক্তারবাবুকে ছেড়ে দেওয়ার আগে আরও কয়েকটা কথা আমরা জেনে নেব, সেটা ডাক্তারবাবু সম্পর্কে জানবো, কারণ উনি খুব গুণী মানুষ, শুধু ডাক্তার নন, ওনার আরও কিছু গুণ রয়েছে। যেমন উনি খুব ভালো লেখেন, খুব ভালো প্রতিমা করতে পারেন। এই দিকগুলো নিয়ে একটু বলুন ছোট্ট করে। না, এগুলো নিয়ে খুব একটা বলার কিছু নেই। লেখালেখিটা তেমন কিছু নয়। হঠাৎ করে মানে প্রায় 50 বছর বয়সে আবিষ্কার করলাম যে আমি লিখতে পারি আর কি। তার আগে চিঠি লেখা ছাড়া খুব একটা কখনো সাহিত্য রচনা করিনি।
তো সেটা নিয়ে অনেকে বলেন, অনেক গুণীজনেরাও বলেন, তারা শুধু শুধু বলার লোক না, যে ভালো হয়। আপনিও পড়েছেন দু একবার। আর ঠাকুর বানানোটা আমার, প্রতিমা বানানোটা আমার ছোটোবেলার প্রায় ক্লাস ওই 13-14 বছর বয়স থেকে এটা একটা মানে ঝোঁক ছিল আর কি। আমার মামার একটা শখ ছিল নরাণাং মাতুলক্রম, তো তাকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছিলাম। তো সেটা এখনও মাঝে মাঝে চালিয়ে যাই আর কি, সাধ্যমতো, এর বেশি কিছু না। খুব ভালো, অনেক ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথা এই পর্বে এসে মেয়েদের ভালো থাকার জন্য কি কি করণীয় সেই সম্পর্কে অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। নারীর আর এক নাম তো প্রকৃতি, সেই প্রকৃতিকে ভালো রাখার একটা দায়িত্ব আপনি পালন করেন। আরও একটা দায়িত্ব আপনার হাতে আজকে তুলে দিচ্ছি এই সবুজের রূপে। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ রইল যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটা ফলো করবেন। আর আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন কমেন্ট সেকশনে। ফিডব্যাক নিয়ে আমরা আমাদের কাজটাকে আরও ভালো করার চেষ্টা করব। নমস্কার।